ঢাকা ইসলামাবাদ সম্পর্ক বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। আমনা বালুচের সাক্ষাৎ, পাকিস্তানকে ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। ঢাকায় কর্মব্যস্ত মার্কিন দুই মন্ত্রী, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ সিপিডি। সংস্কারের জন্য দীর্ঘ সময় দিতে নারাজ বিএনপি, স্প্রেডশিটে বিভ্রান্তির অভিযোগ, ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদে অটল আলী রিয়াজ। ব্যাংকে শৃঙ্খলা আনতে অধ্যাদেশ অনুমোদন, বাড়ছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম, ঋণের শর্ত পূরণে সঠিক পথেই বাংলাদেশ, জানিয়েছে আইএমএফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করলে একথা জানান বাংলাদেশের সরকার প্রধান। গত ১৫ বছরে বাংলাদেশ সফর করা প্রথম পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, কিছু বাধা আছে, সেগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি সার্কের কাঠামোয় পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে সর্বদা অগ্রাধিকার দিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত যুব ও সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় করে জনগণের মধ্যে সম্প্রীতি বাড়ানো। অতীতের বিষয়গুলো স্বীকার করে বালুচ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে অবশ্যই দুই দেশের মধ্যকার সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় বের করতে হবে। তিনি বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সব স্তরে পারস্পরিক সফরের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ঢাকা। তবে এ ব্যাপারে আরও আলোচনার কথা বলেছেন সফররত পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এদিকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ইমরুল কায়েসের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বৈঠকে বাংলাদেশের পক্ষে মোহাম্মদ জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে সে দেশের পররাষ্ট্র সচিব আমনা বালুচ নেতৃত্ব দেন। সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। এতে দুদেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বিকাল 3:30টায় মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমনা বালুচ। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। দুদেশের সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় বৈঠকে। পরে সাংবাদিকদের কাছে সফরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। I'm happy to be in Dhaka. Thank you. That's it? Nothing more? How was your shopping yesterday? Lovely. সন্ধ্যায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। জানান, দুদেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। আমাদের লক্ষ্যই ছিল এই জিনিসটা ফ্ল্যাগ করা, তাদের নজরে আনা এবং আমাদের প্রত্যাশার সামনে যে সমস্ত এঙ্গেজমেন্ট হবে, যে সমস্ত বৈঠক হবে, সেগুলোতে আমরা এই বিষয়টা হয়তো সুনির্দিষ্টভাবে আলোচনা করার একটা সুযোগ পাব। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান। ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকের আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। জসিম উদ্দিন জানান, দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটানোর উপর জোর দিয়েছেন দুই শীর্ষ কূটনীতিক। এই যে স্থবির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে
স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি। আমরা পাকিস্তানের সাথে যেভাবে এঙ্গেজ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি, কাজে এটা কোনোভাবেই একটা দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। দুদিনের সফরে এ মাসের ২৭ তারিখ বাংলাদেশে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। পারস্পরিক সহযোগিতার সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সংস্কার, বাণিজ্য ঘাটতি, শুল্ক, রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বলেন, আরোপিত শুল্ক প্রত্যাহারে কি করতে হবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন তারা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এন চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এই সময় তারা বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক জাহিদুল ইসলামের সাথে বৈঠক করেন তারা। বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, আগামী নির্বাচন ও চলমান সংস্কার নিয়ে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি। নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা, যে নির্বাচনের ডিটেলস নিয়ে কোনো আলোচনা হয় নাই, কিন্তু তারা এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও তাদের সহায়তার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায় বলেও জানান পররাষ্ট্র সচিব। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার বেলজিয়াম সফর নিশ্চিতেও কাজ করছে ২৭ দেশের এই জোট। So we're talking about how we can support the reform process, what is required to support Bangladesh's political transition, leading to democratic elections, and when we can foresee a possible visit by the Chief Advisor to the European Union, because what we are interested in is illustrating how strong our relationship is and how much of a reliable and dependable partner the European Union is for your country. ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি মোকাবেলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দিতে হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। বাংলাদেশকে নতুন বাজারে রপ্তানি বাড়ানো সহ কৌশলগত বিকল্প খোঁজার তাগিদ দেন তিনি। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ট্রাম্প পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশ প্রভাব এবং প্রতিক্রিয়া সংলাপে তিনি এসব কথা বলেন। সেমিনারে বক্তারা জানান, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে দুষ্টচক্রের মধ্যে ফেলবে। এটি শুধু ব্যবসা বাণিজ্যে নয়, শ্রমিকদের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলবে। ৯০ দিন পর যুক্তরাষ্ট্র কি করবে এটি কারও ধারণা নেই, তাই বিপদে পড়ার আগেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় অভিযোগ জানিয়ে বক্তারা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে অকার্যকর করে রেখেছে যুক্তরাষ্ট্র। আলোচনায় পোশাক খাতের ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সমস্যা মোকাবেলায় সরকারের যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বাড়ানো, স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারা বলেন, মার্কিন অনেক ক্রেতা পোশাকের দাম কমানোর চাপ দিচ্ছে, অনেকেই ক্রয়াদেশ স্থগিত করেছে। এতে ছোট মাঝারি শিল্পগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে। স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করেছে ঐকমত্য কমিশন, এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলেন, সংস্কারে এত বেশি সময় নেওয়া যাবে না যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। সকালে জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি নেতারা এসব কথা বলেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন।
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন সহ 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রতিটি বিষয়ে সংস্কার চেয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের কাছে প্রস্তাবনা চেয়েছিল কমিশনগুলো। সংস্কার প্রস্তাব জমার পরপরই শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আলোচনার শুরুতে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপির প্রতিনিধিরা। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। বৈঠকের শুরুতে বিএনপির পক্ষে কথা বলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দাবি করেন, দেশের সবচেয়ে বেশি সংস্কার হয়েছে বিএনপির শাসনামলে। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে বৈঠকের সারসংক্ষেপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্প্রেডশিটের সাথে বিস্তারিত বিষয়গুলোর অনেক জায়গায় ফারাক রয়েছে বলে অভিযোগ তার। যে সমস্ত বিষয় হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য উপযুক্ত বিবেচনা করব, অবশ্যই সেগুলো আমরা ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করব। আমরা এটা চাই, বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানুগ হয়, প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারের কথা কেন বলা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখনও কেন ন্যায় বিচার ও ভোটাধিকার নিয়ে কথা বলতে হচ্ছে, এমন প্রশ্নও তার। বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সম্মানে দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, গত 15 বছর সংগ্রামের পর ছাত্র জনতার আন্দোলনে বিদায় নিয়েছে শেখ হাসিনা। এখন দেশের মানুষ ভোট চায়। রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, এগুলো চলমান প্রক্রিয়া। বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি। গত 8 মাসেও বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা 60 লাখ মামলা প্রত্যাহার না করা নিয়েও প্রশ্ন তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরও কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার তো বিএনপিও তো বলেছে বারবার। আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন, তারপরে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হচ্ছে, বৈঠকে তো শেষ পর্যায়ে জানি। কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন দুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা? ব্যাংক খাতে কোনো প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ রোধ করতে চায় সরকার, প্রতিষ্ঠা করতে চায় শৃঙ্খলা। এজন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া অর্থনৈতিক অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া মামলা দায়ের হলে অভিযুক্তকে সমন সহ অন্যান্য তথ্য ডিজিটাল মাধ্যমে পাঠানোর বিধান রেখে আইনের গুরুত্বপূর্ণ সংস্কারের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রকনুজ্জামানের রিপোর্ট। বিগত সরকারের আমলে দেশের ব্যাংকিং খাতে চরম নৈরাজ্য দেখা দেয়। দু একটি গ্রুপের কবজায় চলে যায় দেশের বেশিরভাগ ব্যাংকের নিয়ন্ত্রণ। অভিযোগ উঠে ইচ্ছামতো ব্যাংকের টাকা ঋণ হিসেবে নিয়ে আত্মসাতের। বর্তমান সরকার যেসব খাতে সংস্কার করছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনীতি, বিশেষ করে ব্যাংক খাত। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া অর্থনৈতিক অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে কমিটি গঠন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেন, সরকারের পদক্ষেপে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে, রক্ষিত হবে সাধারণ আমানতকারীদের স্বার্থ। একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আমরা দুইটা কাজকে আলাদা করছি। একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবেন, আরেকটা কাজ হচ্ছে যারা এই নীতিটা বাস্তবায়ন করবেন। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্তও নেয় উপদেষ্টা পরিষদ। আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে 9 জন নির্বাচিত হয়ে আসবে, এই 9 জনের মধ্য থেকে আবার 3 জন মনোনীত হবে এবং তাদের মধ্য থেকেই একজন চেয়ারম্যান নিযুক্ত হবে। এখানে আরেকটা বিষয় এসছে, তা হচ্ছে পরিশোধিত মূলধন। আগে ছিল সরকার 25% আর যারা বেনিফিশিয়ারি তারা 75%, এখন হয়ে গেছে 10% এবং 90%। অভিন্ন পানি বন্টন নিয়ে 1992 সালের আন্তর্জাতিক কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্বাক্ষর করার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। ঋণের শর্ত পূরণের অগ্রগতিতে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত IMF এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। তবে রাজস্ব পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারমুখী করা সহ কিছু জটিলতায় আগামী জুনে চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত করে কিছু জানাননি তিনি। বৃহস্পতিবার বিকেলে ঋণের শর্ত পর্যালোচনা বিষয়ক এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। পাপাজর্জিও জানান, বাংলাদেশের অর্থনীতিতে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এদেশের রাজস্ব আরোহণ পদ্ধতি এখনও কাঙ্ক্ষিত নয়। অন্যান্য উন্নয়নশীল দেশ জিডিপির অনুপাতে 15% বেশি কর আদায় করলেও বাংলাদেশের কর জিডিপির অনুপাত এখনও 8% আটকে আছে। তবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়তে থাকা ও খেলাপি ঋণ উদ্ধারে পদক্ষেপ ইতিবাচক। মুদ্রার বিনিময় হার একেবারে বাজার ভিত্তিক না করলে অন্তত 2-1 বছরের জন্য ক্রলিং পেগ চালু রাখার পরামর্শ দেন তিনি। ঋণ প্রাপ্তির বিষয়ে আরও আলোচনা হবে জানালেও জুনের বোর্ড মিটিংয়ে বাংলাদেশের ঋণ অনুমোদন হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি IMF প্রতিনিধিরা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় যেন না নেয় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ইউরোপ সফর শেষে রাজধানীতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার ও গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের তারিখ মার্চ-ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে না। 3টি ম্যান্ডেটরি দাবি পূরণ হলেই আগামী রোজার আগে নির্বাচন হতে পারে। জামায়াতের পক্ষ থেকে 41টি সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে জোর দেওয়া হয়েছে মাত্র 6টি বাস্তবায়নের উপর। ডক্টর শফিকুর রহমান বলেন, ইউরোপের প্রতিনিধিরা জানতে চেয়েছেন নির্বাচন কখন হবে, কিভাবে হবে। তাদের জানানো হয়েছে দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হতে হবে। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাতা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মানিকগঞ্জে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক ছাত্রলীগ নেতা রয়েছেন। মানিকগঞ্জ সদর থানার ওসি SM আমানুল্লাহ জানান, চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। পরে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদিকে LGD দুর্নীতিকাণ্ডে পিরোজপুরে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে দুদক। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে 2 পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় ডাকাত দলের মূল হোতা আরিফ হোসেনকে ভোরে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেও সন্তুষ্ট হতে না পারার কথা জানিয়েছে 6 দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের
প্রতিনিধি দলটি। বৃহস্পতিবার বিকেলে বৈঠকের পর দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলেন তারা, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই বৈঠকে শিক্ষার্থীরা সন্তুষ্ট নয় বলেও জানান মাশফিক ইসলাম। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। বলেন, অন্যান্যদের সঙ্গে আলাপ করে কর্মসূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন আলোচনায় অংশ নেন। আজকে আমাদের সাথে সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে। কারণ উল্লেখ করছি, আমাদেরকে রাতের বেলা যখন জানানো হয় আপনাদের দাবিগুলো সবগুলোই যৌক্তিক, সরকার কর্তৃপক্ষ অবশ্যই মেনে নিবে। আপনারা কাকে কাকে আমাদেরকে ডিজিএফআই, এসবি, এনএসআই প্রত্যেক জায়গা থেকে জানানো হয় আপনাদের দাবিগুলো যৌক্তিক, আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। এমনকি বলা হয়েছে আপনারা যাদের যাদের সাথে বসতে চান তাদের নাম উল্লেখ করেন, আপনাদের বৈঠকের ব্যবস্থা আমরা করছি, আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন আসেন। আমাদেরকে ডেকে এনে, আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা। রামনা বালুচের সাক্ষাৎ। পাকিস্তানকে ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। ঢাকায় কর্মব্যস্ত মার্কিন দুই মন্ত্রী। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ সিপিডি। সংস্কারের জন্য দীর্ঘ সময় দিতে নারাজ বিএনপি। স্প্রেডশিটে বিভ্রান্তির অভিযোগ। ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদে অটল আলী রিয়াজ। ব্যাংকে শৃঙ্খলা আনতে অধ্যাদেশ অনুমোদন। বাড়ছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। ঋণের শর্ত পূরণে সঠিক পথেই বাংলাদেশ, জানিয়েছে আইএমএফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।